বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টের ধাক্কায় বেসামাল হয়ে যাচ্ছে বিজেপি। কখনো বিজেপি বেসামাল হচ্ছে, কখনো কেন্দ্র বেসামাল হচ্ছে। আসলে ভারতবর্ষের সাংবিধানিক কোর্ট হিসাবে সুপ্রিম কোর্ট যদি তার নিজের মতো করে দায়িত্বটা পালন করতে পারে সঠিকভাবে, তাহলে এদেশের নাগরিকরা যেমন সুরক্ষিত থাকে, একই রকমভাবে এদেশের বাক স্বাধীনতা সুরক্ষিত থাকে, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত থাকে। আজকে তিনটে ঘটনা সুপ্রিম কোর্টে ঘটেছে। খুব সংক্ষেপে আমরা বলবো তিনটে ঘটনার কথা, আপনারা শুধু ধৈর্য ধরে শুনুন। এবং আপনাদের কাছে আবারও অনুরোধ করব যে আপনারা এখনো পর্যন্ত যদি বাংলার জনরবে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইবটা করুন, আমাদের পাশে দাঁড়ান। কারণ আমরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করি, আমরা নিরপেক্ষভাবে যে কোনো বিষয়ে বিশ্লেষণ করি। সেজন্যই আমাদের দেখবেন দর্শক এবং শ্রোতার সংখ্যা অনেকটা কম থাকে। কারণ এই রাজ্যের দর্শক এবং শ্রোতারা বিভিন্ন ভাগে বিভক্ত। কেউ তৃণমূলের দিকে, কেউ বিজেপির দিকে, কেউ সিপিএমের দিকে, কেউ কংগ্রেসের দিকে। কিন্তু আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে থাকি এবং আমরা যে কথাটা বলি আপনারা যদি খুব মন দিয়ে যদি কেউ শুনে থাকেন, তাহলে দেখবেন পরবর্তীকালে সেই ঘটনাটাই ঘটছে এবং ঘটতে পারে। যেমন পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা বলেছিলাম যে মুসলিম ভোট আস্তে আস্তে তৃণমূলের কাছ থেকে হাতছাড়া হয়ে বাম এবং কংগ্রেসের দিকে যাচ্ছে। সেই কথাটা অনেকে অনেক কথা বলেছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা বাস্তব। এবং এক বন্ধু আমাকে লিখেছেন যে আপনি যে কথাটা দুদিন আগে বলেছেন সেটা দুদিন পরেই সেই কাজটা ঘটে গেল। দৌলতাবাদ অর্থাৎ মহারাজপুর সমবায় সমিতির নির্বাচনে মুর্শিদাবাদে দেখলাম 39টা আসন পেল বাম কংগ্রেস জোট, অর্থাৎ সংখ্যালঘু এলাকায় যেভাবে দাপট দেখালো বাম কংগ্রেস জোট, তাতে তৃণমূল কংগ্রেসকে চিন্তা করতে হবে, ভাবতে হবে। তো যাই হোক, এটা আমরা বলেছি। এবং যেমন আজকে একটি কথা এক বন্ধু বলেছেন, দেখলাম আমাদের বাংলা ইউটিউব চ্যানেলের কমেন্টস করেছেন, খুব ভালো করেছেন এবং খুবই তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেছেন যে সংসদে পাশ হওয়া আইন যদি পাশ হয় তাহলে পরবর্তী সাংসদের ক্ষমতা সেটা পাসটাকে বাতিল করে দেওয়া। সত্যি আইন সংশোধন করার জন্য আইন তৈরি হয়, এটা সত্য কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের সংসদ বড় নয়। আপনাদের সবিনয়ে আপনাকে বলি, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন, আপনার কাছে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যদি গেরুয়া শিবিরের কথাই চলেন তাহলে খুব ভুল করছেন। ভারতবর্ষের সংবিধান বড়, ভারতবর্ষের কোনো কোর্ট বড় নয়, কোনো সংসদ বড় নয়, কোনো সাংসদ বড় নয়, কোনো প্রধানমন্ত্রীও বড় নয়। প্রধানমন্ত্রীকেও কাজ করতে হলে সংবিধানের ঘেরা টপের মধ্যে কাজ করতে হয়। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধান, সেই সংবিধানের মৌলিক অধিকারকে রক্ষা করার পর সে আইন তৈরি করতে হয়। যেমন আজকেই ধরুন না, আজকেই যে ঘটনাটা ঘটলো, বিশাল ঘটনা, বীর সাভারকরকে জাতীয় প্রতীকের মর্যাদা দিতে হবে, বীর সাভারকরকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদা দিতে হবে, এই দাবি করে সংবিধানের 32 নম্বর ধারা, আপনারা সংবিধানের 32 নম্বর ধারা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না, শুধু আমি এটুকু বলি যে সংবিধানের 32 নম্বর ধারা হচ্ছে এমন একটা ধারা, এই ধারাতে আপনার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এই আবেদন নিয়ে আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারেন। এক ব্যক্তি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রধান বিচারপতির এজলাসে গিয়ে, তিনি বলেছেন আমি একজন গবেষক এবং দীর্ঘদিন ধরে আমি বীর সাভারকরকে নিয়ে গবেষণা করছি। তো বীর সাভারকরের সম্পর্কে রাহুল গান্ধী যে অপ্রীতিকর মন্তব্য করছেন, ভ্রান্ত মন্তব্য করছেন, সেই মন্তব্য থেকে তাকে বিরত করা হোক এবং বীর সাভারকর সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য আমার মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে বলে আবেদন করেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই আবেদনটা দেখে খানিকটা ঘাবড়ে গেছেন। প্রধান বিচারপতি খানিকটা ঘাবড়ে যে বলছেন যে 32 নম্বর যে ধারা আছে সে ধারাতে তা আপনার মৌলিক অধিকার, তো বীর সাভারকর সম্পর্কে যদি কেউ কিছু বলে থাকেন তার জন্য আপনার মৌলিক অধিকার কি করে ক্ষুণ্ণ হচ্ছে, আমি তো বুঝতে পারলাম না। তখন তার পাল্টা বলছেন যে আর আমি হচ্ছি একজন গবেষক, বীর সাভারকর আমার আরাধ্য, তার বিরুদ্ধে এসব হচ্ছে, তো আমার মনে লাগছে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সব শেষে প্রধান বিচারপতি বলেছেন এই মামলার কোনো যৌক্তিকতা নেই, এই মামলা আমি খারিজ করলাম।
দ্বিতীয় যে মামলাটি আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল সেই মামলাটি হচ্ছে, আপনারা জানেন যে অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, প্রসিদ্ধ অধ্যাপক আলী খান মাহমুদাবাদী। মাহমুদাবাদ একটা শহরের নাম, একটা এলাকার নাম, সেখানকার এরা রাজা ছিলেন, সেই জন্য এদিকে মাহমুদাবাদ বলা হচ্ছে। এই আলী খান মাহমুদাবাদকে আজকে সুপ্রিম কোর্ট সব রকমভাবে রেহাই দিয়েছে। তার গত 19 তারিখে যে শুনানি হয়েছিল, আপনারা জানেন যে যখন এই অপারেশন সিন্দুর যখন চলছিল আমাদের দেশে, তখন আমরা জানি যে দুজন মহিলা সেনা আধিকারিককে দিয়ে প্রত্যেক দিন প্রেস ব্রিফিং অর্থাৎ সাংবাদিকদের সামনে নিয়ে আসা হতো। তারা এই আমাদের যে সংঘর্ষ বিরতি বা সংঘর্ষ চলাকালীন সময়ে বা পাকিস্তানের প্রতি আমরা কতটা সাফল্য দেখিয়েছি, এই সাফল্যের কথাগুলো তিনি বলতেন, তারা বলতেন সাংবাদিকদের কাছে। তাদের মধ্যে একজন ছিলেন কর্নেল সুফিয়া কুরেশি, গুজরাটের মানুষ, মূলত মধ্যপ্রদেশের মানুষ, কিন্তু গুজরাটে এখন বাস করেন, বিয়ে করেছেন ব্যাঙ্গালোরে, স্বামী স্ত্রীও দুজনই সেনাবাহিনীতে রয়েছেন। তার ওই কর্নেল কুরেশির দাদু সেনাবাহিনীতে ছিলেন, কুরেশির ঠাকুমার দিদিমার যে মা ছিলেন তিনি আবার রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে যুদ্ধ করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে, অর্থাৎ একটা ইতিহাস রয়েছে। তো এই কর্নেল কুরেশিকে নিয়ে প্রত্যেকদিন প্রেস ব্রিফিং করা হতো। সেই সূত্রে এই আলী খান মাহমুদাবাদী কর্নেল কুরেশির এই যে প্রেস ব্রিফিংয়ের যে উদ্যোগ ভারত সরকার নিয়েছেন তার ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছিলেন যে এই পরম্পরা যদি আজকে যেভাবে আমরা কর্নেল কুরেশির প্রশংসা করছি, একই রকমভাবে যদি আমরা এদেশের যে গণপিটুনিতে সংখ্যালঘু পরিবারের সংখ্যালঘু সন্তান হওয়ার, মুসলিম হওয়ার অপরাধে যেভাবে গণপিটুনিতে মানুষকে মারা হচ্ছে, তার বিরুদ্ধে যদি এই সকল দক্ষিণপন্থী বা এই সকল মানুষেরা যদি বিক্ষোভ প্রদর্শন করতেন, প্রতিবাদ করতেন, তাহলে কত না ভালো হতো। এই কথাটুকু বলার জন্যে হরিয়ানা সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে এফআইআর করা, হরিয়ানা সরকার বলবো না, হরিয়ানার মহিলা কমিশন এবং হরিয়ানার এক বিজেপি নেতা তার বিরুদ্ধে এফআইআর করে। এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে হরিয়ানা পুলিশ দ্রুত গতিতে আলী খান মাহমুদাবাদীকে গ্রেপ্তার করে পুলিশ হেরাসতে ঢুকিয়ে দেয়। তখন অধ্যাপক আলী খান মাহমুদাবাদী শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে বিচারপতি কোটেশ্বর এবং বিচারপতি সূর্যকান্ত শর্মা, যিনি হরিয়ানারই মানুষ, তিনি তাৎক্ষণিকভাবে মাহমুদাবাদকে রেহাই দেন এবং একই সঙ্গে তিনি এটাও বলেন যে মাহমুদাবাদ যে সময় যে মন্তব্য করেছেন সেই মন্তব্য ঘিরে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সময়কালটা ঘিরে আমার আপত্তি, এই সময় এই ধরনের মন্তব্য করাটা অনুচিত হয়েছে, তবে এ ধরনের মন্তব্য এখন আপনি করবেন না, আপাতত আপনাকে রেহাই দেওয়া হলো এবং সিট গঠনের নির্দেশ দিলেন। হরিয়ানার ডিজিকে নির্দেশ দিলেন যে সিনিয়র অফিসারকে দিয়ে একটা মহিলা অফিসার রেখে 3 জনের সিট তৈরি করে দ্রুত রিপোর্ট দেন এবং 28 তারিখে আমার কাছে আসুন। আজকে 28শে মে সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে যেটা হলো, সেই সুপ্রিম কোর্টে যখন এই মামলা আলী খান মাহমুদাবাদীর মামলা যখন উঠল, তখন সঙ্গে সঙ্গে দুই বিচারপতি মামলার এফআইআর বললো যে এই সিট কি তদন্ত করেছে, বলছে আরেকটু সময় দেওয়া হোক। তখন নাকি তখন আলী খান মাহমুদাবাদী যিনি আইনজীবী কপিল সিব্বাল, তিনি সুপ্রিম কোর্টে অভিযোগ করেন যে আমার মক্কেলের কাছ থেকে ডিভাইস চাওয়া হচ্ছে। তখন বলে ডিভাইস কেন চাওয়া হবে, কিসের ডিভাইস চাইবেন, কেন ডিভাইস চাইবেন, আপনি সিম্পল দুটো বিষয়ের উপরে আলোচনা করবেন, এর বেশি কিছু করবেন না, এর বেশি কিছু করতে আপনাকে বলা হয়নি। দুটো মাত্র যে অভিযোগ দুটো করা হয়েছে সেই অভিযোগের উপরেই আপনি তদন্ত করবেন, তার বাইরে কিছু করবেন না। সুপ্রিম কোর্ট বলছে, যেটা আমাদের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্তের একটি বেঞ্চ আজ জানিয়েছে যে নিষেধাজ্ঞা কেবল তার বিরুদ্ধে দায়ের করা প্রথম তথ্য প্রতিবেদন অর্থাৎ এফআইআর সম্পর্কিত পোস্ট মন্তব্য করার ক্ষেত্রে প্রযোজ্য, কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয়, অন্য কোনো নিষেধাজ্ঞা নেই, শুধুমাত্র এখানে দেখুন তিনি লিখতে এবং বলতে পারেন, কোনো আপত্তি নেই,
কেবল তদন্তের বিষয়বস্তু বলবে না, তদন্ত হবে সেটা বলবে না। তারপরে তিনি বলেছেন যে এখন আপাতত আমি জুলাই মাস পর্যন্ত রেহাই দিলাম, এবং একই সঙ্গে এটাও বলেছে যে একই সঙ্গে আমরা আদেশ দিচ্ছি যে তদন্ত কেবল 2টি এফআইআর এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তদন্ত প্রতিবেদনটি এই আদালতের সামনে উপস্থাপন করতে হবে। অন্তর্বর্তীকালীন তার মেয়াদ বাড়িয়ে দেওয়ার পর বলল যে তদন্ত শেষ হওয়ার পর সুপ্রিম কোর্টে সেই তদন্ত রিপোর্ট জমা দিতে হবে, তারপর যা বলবো সেটা করবেন আপনারা, তার বাইরে কিছু করবেন না। শুধুমাত্র কি করেছে, মাহমুদাবাদীর বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেন যোগেশ জাথেরি অভিযোগের ভিত্তিতে। ভারতীয় ন্যায় সংহিতার 196, 197 ঘৃণা প্রচার, জাতীয় সংহতির জন্য ক্ষতিকর 197, 152 ভারতের সার্বভৌমত্ব, ঐক্য, অখণ্ডতা, 299 দোষী হত্যা। এবং আমরা হরিয়ানা মহিলা কমিশনের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা 353, 79, 152 ধারা। এই পর্যন্ত আজকে মাহমুদাবাদের কেসটাকে এখানে রেখেছে এবং খুব কড়া ভাষায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই 2টি এফআইআর এর বিরুদ্ধে আর অন্য ডান দিক বাম দিক কোনো দিকে তাকাবেন না, ডিভাইস কিছু নেবেন না, নেওয়ার দরকার নেই আপনাদের। আপনার 2টি যে অভিযোগ করেছে 2টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করবেন, তদন্ত যদি প্রমাণ হয় দোষী তখন আসবেন, যদি দোষী প্রমাণ সেই রিপোর্টও আমার কাছে জমা দিবেন, সুপ্রিম কোর্টকে জমা দিবেন। আজকে আরেকটি ঘটনা ঘটেছে, কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ যা মন্তব্য করেছিলেন তারও জামিনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে, এবং একই সঙ্গে বলেছে যে এই সুপ্রিম কোর্টকে জুলাই মাস নাগাদ রিপোর্ট দেবেন। এই রিপোর্টের ভিত্তিতে রিপোর্ট দেবে সিট, সেই রিপোর্টের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব কি হবে আর কি হবে না। মধ্যপ্রদেশের হাইকোর্টে যে মামলা চলছে সেই মামলা আপাতত শুনানি বন্ধ থাকবে, শুধুমাত্র সুপ্রিম কোর্ট এই মামলা শুনানি করবে। সুতরাং সুপ্রিম কোর্ট দেশের সংবিধানের রক্ষাকর্তা হিসাবে যেভাবে সাধারণ নাগরিকদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, যেভাবে বিজেপি এবং গেরুয়া শিবিরের উদ্যোগকে নস্যাৎ করে দিচ্ছে, তা এক কথায় মানুষের কাছে আশার আলো নিয়ে হাজির হয়েছে সুপ্রিম কোর্ট। আজ এই পর্যন্ত।